আহ, প্রথম কথা, ভারতের হাই কমিশনার প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের পর তিনি আবার একান্তে কথা বলেছেন। পরদিন তার পরের দিন সকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেও বেশ কিছুক্ষণ একান্তে কথা হয়েছে। বৈঠক শেষ হওয়ার আগেই পরেই আর কি বলবো যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখান থেকে প্রায় কার্যত আমরা দেখলাম যে ছবিতে প্রায় অনেকটা দৌড়ে এয়ারপোর্টের দিকে এসছেন এবং এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি দিল্লি এসছেন এবং দিল্লি আসার পরে তিনি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্লামেন্ট হাউসে দেখা করেছেন। দেখা করার পর তিনি কিন্তু দিল্লিতে এখনো অবস্থান করছেন এবং আমি শুনেছি আগামী 14ই তারিখ পর্যন্ত তিনি দিল্লিতে আছেন। তারপরে 15 তারিখে ঢাকাতে যে ভারতীয় হাই কমিশনে যে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান, তাতে তিনি যোগ দেবেন। তার আগে পর্যন্ত দিল্লিতে থাকার অর্থ হচ্ছে এই মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে আলোচনা হয়েছে তার ফলো আপ হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তার বৈঠক হতে পারে। দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে সার্জেই গোর তিনি ঢাকা থেকে ফিরে আসার পর তিনি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দুবার দেখা করেছেন এবং তারপরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। এবং তার সেই মধ্যে আরেকটি বৈঠকটি বোধহয় ঘটনা, পরপর দুদিন হয়েছে, এমনটা যতদূর জানতে হ্যাঁ, পেরেছি। পরপর পরপর দুদিন হয়েছে। অজিত দোভালের সঙ্গে বৈঠক একদিন, কিন্তু পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক দুদিন এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে আবার সার্জেই গৌড় বৈঠক করেছে, সেটাও ঘটেছে। এবং তার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হলো ভারতের যেটা এক্সটার্নাল যারা ইন্টেলিজেন্স দেখেন, যে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং যেটাকে বলা হয়, জি। সেই এর 4 জনের প্রতিনিধি দল তারা ঢাকায় গেছে। ঢাকায় গিয়ে তারা ডিজিএফআই এর সঙ্গে কথা বলেছে এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এটা খুবই সেনসিটিভ বিষয়। বিষয়ে কোনো জি। সন্দেহ নেই। মূলত আমি যেটুকু এখনো পর্যন্ত যতটুকু আমার সূত্র মারফত আলোচনা করে যেটা বুঝেছি, সেটা হচ্ছে যে ৩ টি বিষয় মূলত প্রাধান্য পেয়েছে। এক হচ্ছে তারেক রহমানের ভারত সফর, সেটা হওয়া সম্ভব কি সম্ভব না, কিভাবে সম্ভব? দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার যে ঘোষণা তিনি ডিসেম্বরে যাবেন এবং সেক্ষেত্রে তার পরিণতিতে কি প্রতিক্রিয়া হতে পারে, না হতে পারে ইত্যাদি। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো একেবারে বাংলাদেশে স্পর্শকাতর এবং জঙ্গিবাদ উত্থানের একটা রিপোর্ট এসছে। যে রিপোর্টটার আচ্ছা। কথাটা আগে আপনাকে বলে দিই, সেই রিপোর্টটা হচ্ছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল ১০ই আগস্ট একটা প্রতিবেদন প্রকাশ করে সন্ত্রাসবাদী কার্যকলাপ, যাতে দুটি খুব তার ১৮ নম্বর পাতায় উল্লেখ করা আছে। যারা পাবেন তারা দেখতে পারেন। ১৮ নম্বর পাতায় আমার কাছে যেমন রয়েছে রিপোর্টটা। ১৮ নম্বর পাতায় সেখানে বলা আছে যে দিল্লিতে গত এর আগে যে লালকেল্লাতে যে আক্রমণ, জঙ্গি হানার ঘটনা ঘটেছিল, মনে আছে তো? যে গাড়ির মধ্যে জি। বিস্ফোরণ হলো ইত্যাদি, ইত্যাদি। খুব বেশি কিছু না হলেও ক্ষয়ক্ষতি না হলেও একটা বেশ ভীতির সঞ্চার হয়েছিল। সেটাতে শোনা যাচ্ছে যে আল কায়দা জঙ্গিরা যুক্ত এবং এই রিপোর্টে বলা হয়েছে, সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে যে আল কায়দা জঙ্গিরা এই উপমহাদেশে, লেখা আছে তাতে আইএস মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার মধ্যে বাংলাদেশেও তারা ঘাঁটি তৈরি করেছে এবং তৈরি করেছে। বাংলাদেশে হ্যাঁ, আর অলরেডি তৈরি হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে এবং সেই বিষয়টা এত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ যে আপনি বুঝতে পারছেন এটা বাংলাদেশের একার নিরাপত্তার বিষয় নয়। এর সঙ্গে প্রতিবেশী ভারতেরও একটা নিরাপত্তা জড়িত আছে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা কিছু প্রতিবেদনও লিখছি, যেটা প্রকাশিত হতে চলেছে আগামীকাল প্রিন্টে।
তো এখন এই বিষয়টা সম্ভবত একটা হতে পারে যে আমাদের গোয়েন্দা প্রধানরা তারা এ ব্যাপারে সতর্ক করেছেন বাংলাদেশকে, এবং তারপরে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে আপনি দেখেছেন কিনা জানি না, সাভারে একটা প্রেসার কুকার বোমার বিস্ফোরণ ঘটেছে। হ্যাঁ, এবং সাভারের যে 2 জায়গায় ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনাটা এত প্রবল ছিল এবং তা এত তীব্র ছিল, এখানকার স্থানীয় মানুষ বলেছেন যে প্রায় আশেপাশের গোটা এলাকা কেঁপে গিয়েছে। আরেকটি ঘটনা ঘটেছে বরিশালে। জি, বরিশালেও একটা আজকেই। বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু জায়গা থেকে তল্লাশি চলছে, যেগুলো বাংলাদেশের পুলিশ বা গোয়েন্দা বাহিনী এটা বাংলাদেশের সাংবাদিকদের বলছে না, কিন্তু বেশ কিছু গ্রেপ্তারও হয়েছে। গ্রেপ্তারের মধ্যে সবচেয়ে ভারতের সূত্র থেকে অনুমান করা হচ্ছে তারা পাঠানি স্যুট পরে আছেন কেউ কেউ। পাঠানি স্যুট মানে এটা হচ্ছে পাকিস্তানিদের ড্রেস, পোশাক। আচ্ছা। এই যে আমরা বেশ কয়েক মাস ধরে একটা সন্দেহ প্রকাশ করছিলাম যে আইএসআই এর গতিবিধি, সেখানে জঙ্গিদের আনাজনা যে বেড়ে যাওয়া, জেল থেকে মুক্তি পাওয়া জঙ্গি, এদের একটা প্রভাব প্রচন্ড বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। এটা খুব উদ্বেগজনক, যেখানে তারেক রহমান সরকারকেও সতর্ক করা। প্রধান যখন যান বাংলাদেশে, জি, যখনই অতীতেও গিয়েছেন, সবসময় অতীত ইতিহাসের তিনি বঙ্গবন্ধুকে সতর্ক করতে গিয়েছিলেন, রামনাথ কাও। তার পরবর্তীকালে শেখ হাসিনাকে সতর্ক করতে গিয়েছিলেন আর.এন. কাও। এখন আমি জানি না, তারেক রহমানের সঙ্গে তো দেখা হয়নি, কিন্তু তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যে কারণে লক্ষ্য রাখবেন যে গত কয়েকদিনে বাংলাদেশে জামায়াত ইসলামের কার্যকলাপ স- সাময়িকভাবে একটু নীরবতা পালন করছে তারা। এখন তারা জি। অন্য কোন রকম রণনীতি করছে কিনা জানি না। এটার একটা প্রতিক্রিয়া হতে পারে যে শেখ হাসিনা যে আসবেন বলেছেন তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের জঙ্গি কার্যকলাপ দেখানো এবং করা। তো সেই বিপদটা তো শুধু শেখ হাসিনার জন্য নয়, এটা গোটা বাংলাদেশের বিপদ, এটা ভারতেরও বিপদ, তাই না? এরকম বোকার জি, মতো তো কাজ করে কোনো লাভ নেই, এবং সেই কারণে শেখ হাসিনা এসবে ভয় পান না। তার বিরুদ্ধে ১৯ বার হামলা হয়েছে, আর একবার হবে ২০তম, তাতে কিছু এসে যায় না। তবু তিনি তার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করছেন এখনো শুনিনি। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তারেক রহমানকে ভারত ২ দফায় ২ টো আমন্ত্রণ জানিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জয়ের পর তাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, এবং সপরিবারে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ২ হচ্ছে যেহেতু ভারতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই ব্রিক্স সম্মেলনের জন্য একটা আমন্ত্রণ জানিয়েছেন। সেটা যেহেতু তারেক রহমান এখন বিমস্টেকের সভাপতি। আচ্ছা, বিমস্টেক বলে এটাকে বাংলাদেশে একটা নানা রকম প্রচার হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে শুধু ব্রিক্স নয় তো। ধরুন আসিয়ান, জিসিসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যেগুলো এই ধরনের আঞ্চলিক গোষ্ঠী আছে, তাদের সকলের সভাপতিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতি এখন আয়ারল্যান্ডের প্রধান, ফলে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে তিনি। এরা অনেকেই হয়তো আসছেন। সেক্ষেত্রে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমান যদি না আসেন, তাহলে সেটা অত্যন্ত একটা আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই নেতিবাচক ঘটনা ঘটবে। কিন্তু তবু সেটা তাদের সিদ্ধান্ত, হয়তো এখন শুনছি যে আমেরিকারও একটা চাপ আছে যে যাতে তারা ব্রিক্স এর ব্যাপারে বেশি আগ্রহ না দেখান। কারণ ব্রিক্স জোটটা সম্পর্কে আমেরিকার একটা আপত্তি আছে, না করছে। ভারতের এসবের কিছু এসে যায় না, ভারত এটা করবে। কিন্তু একই সঙ্গে তৎপরতাটার আরেকটা কারণ হচ্ছে যে, অথচ তারেক রহমান সরকার কোনোভাবেই ভারতকে উপেক্ষা করবেন না। এবং এই এরকম কারণে যদি একটা এরকম একটা বাংলাদেশ থেকে এরকম একটা তথ্য আছে। সেটা হচ্ছে যে এই ভারতে আসা নিয়ে তারেক রহমানের যতটুকু আগ্রহ আছে, কিন্তু খলিলুর রহমান বাধা হয়ে দাঁড়িয়েছেন, এবং এটি নিয়ে তাদের দুইজনের মধ্যে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খলিলুর রহমানের মধ্যে একটা বিরোধপূর্ণ অবস্থান, মতবিরোধ তুঙ্গে আছে। এবং তারেক রহমান সর্বশেষ ভারতে এই ব্রিক্সে আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন, এরকম একটা খবর আছে। আপনি আপনি কি মনে করেন যে এটা কতটা হতে পারে? না, যে আপত্তিটা থাকতে পারে খলিলুর রহমানের, সেটা হচ্ছে ব্রিক্সে আসার ব্যাপারে। জি, কিন্তু দ্বিপাক্ষিক সফর যেটা,
এখন যেটা সর্বশেষ পরিস্থিতি, সময় খোঁজা হচ্ছে। এটা মোটামুটি ধরে নিতে পারেন প্রায় নিশ্চিত যে তারেক রহমান ভারত সফর করছেন, এবং করছেন মানে তিনি দ্বিপাক্ষিক সফরে করছেন, ব্রিক্সের সফরে নয়। এই সফরের সময়সূচির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের শেষে তিনি সাংহাই কোঅপারেশনের জন্য কাজাখস্তান যাবেন, সেখান থেকে উজবেকিস্তান যাবেন, তারপরে ফিরবেন। এবং তারপরে 11, 12, 13 যেহেতু ব্রিক্স সম্মেলন, শিখর সম্মেলন, ফলে সেই নিয়ে তার আগের অন্তত 3-7 ব্যস্ততা থাকবেই। ফলে একমাত্র আমি যেটা উইন্ডো দেখতে পাচ্ছি, অনেকে কেউ কেউ বলেন যে আগস্ট মাসে প্রধানমন্ত্রী সাংহাই কর্পোরেশন যাওয়ার আগেও নাকি ঘটে যেতে পারে, এগুলো কোনো ঠিক হয়নি। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটা একটা সম্ভাবনাময় তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে দুটি ঘটনা। এক হচ্ছে দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশনার আছেন রিয়াজ হামিদুল্লাহ, জি, তার মোটামুটি জেনেভা পোস্টিং পাকা, তিনি জেনেভায় চলে যাবেন। কিন্তু যদি আচ্ছা, ব্রিক্স সম্মেলন এখানে হয়, সেখানে তারেক রহমান যদি নাও আসেন, এখন কেউ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন, সেই কারণে ব্রিক্স সম্মেলন পর্যন্ত রিয়াজ হামিদুল্লাহ কিন্তু থেকে যাচ্ছেন। এবং তিনি, এবং যদি প্রধানমন্ত্রী সফর হয় তাহলে অবশ্যই তিনি থেকে যাচ্ছেন, চট করে তিনি যাচ্ছেন না জেনেভায়, এরগুলো শেষ হওয়ার পরে যাবেন। আগামী 17 তারিখে তার একটা গুরুত্বপূর্ণ ভাষণ আছে, হয়তো সেখানে কিছু বলতে পারেন। আর 20 তারিখেও আর একটা তার বিদায় সমারোহ আছে, সেখানেও কিছু বক্তব্য রাখতে পারেন। কিন্তু ফলে বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তারেক রহমানের সঙ্গে ভারতের যে একটা, এর সঙ্গে শেখ হাসিনার আমি প্রত্যর্পণ বলছি না, আমি বলছি প্রত্যাবর্তন, যেটা জি, খলিলুর রহমান সাংবাদিকদের ব্রিফ করার সময় ভুল করে প্রত্যাবর্তন বলে ফেলেছিলেন একবার, পরে কারেক্ট করে আবার প্রত্যর্পণ বলেছে। সেই প্রত্যাবর্তনের বিষয়টাও কিন্তু জড়িত থাকবে, অর্থাৎ তার নিরাপত্তা, সেখানে কি হবে। এবং খুব ইন্টারেস্টিং, আপনারা সকলেই হয়তো শুনেছেন, আমিও বেশ চমকিত। সেটা তো হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা গতকাল সাংবাদিক বৈঠকে বলেছেন জি, জি। শেখ হাসিনা এলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, অর্থাৎ তার অথচ মাত্র জীবনহানির একদিন আশঙ্কা। আগেও তিনি একদিন আগেও তিনি উল্টা কথা বলেছিলেন। হ্যাঁ, তার মানে ধরুন, এটা আমি বলছি যে আমি দোষ দেওয়ার জন্য, কোনো খুঁত ধরার জন্য বলছি না, তারা ডিগবাজি খেলেন, এটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি এটা স্বাভাবিক বাস্তব ঘটনা। 15-16 বছরের একজন প্রধানমন্ত্রী, তাও মহিলা প্রধানমন্ত্রী, তিনি যাবেন, তাকে সেখানে হত্যা করা হবে। এটাতে তারেক রহমান সরকারের ভাবমূর্তি গোটা বিশ্বে মলিন হয়ে যায়। আপনি তো দেখে শুনেছেন তো পূর্ববর্তী কাহিনী, যে বঙ্গবন্ধুকে যখন পাকিস্তান ফাঁসি দেবে ঠিক করেছিল, তখন কিভাবে আন্তর্জাতিক দুনিয়ায় যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাও বলতো সেটা চাই যে বঙ্গবন্ধুর ফাঁসি হোক। তিনি গেলেন কোথায়? সেই যুক্তরাষ্ট্রের সহযোগী যুক্তরাজ্যে গিয়েছিলেন, তাই না? লন্ডনে জি, গিয়েছিলেন, সেখান থেকে ভারতে আসেন। জি। ফলে এই এমন এমন ঘটনাটা একটা কোনো কারণেই কিন্তু আমার মনে হয় না, সেই কারণেই তারা হয়তো এটা এই বার্তাটা তারা অন্য কেউ দেননি। এটা কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে না। কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, আমি জানি না আজ পর্যন্ত তিনি এটা খণ্ডন করেছেন কিনা বলতে পারবো না। তিনি ভিন্ন মত এখন প্রকাশ করেছেন কিনা, কেউ অস্বীকার করেছে কিনা আমি জানি না। কিন্তু সেটা আপনি বলতে পারবেন, আমি অতটা ফলো করিনি এখন আর। না, এখন কিন্তু পর্যন্ত আমার তার কাছে ওই মনে অবস্থান। হয়েছে যে বিষয়টা খুবই। জি, আমি একটু আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভারতের কোন একটি গণমাধ্যমে আজকে বা গতকালকে প্রকাশ পেয়েছে যে এই যে সার্জিও গোরের যে দৌড়ঝাঁপ এবং ভারত বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশনার ত্রিবেদীর দৌড়ঝাঁপ, এর মধ্যে থেকে একটি জায়গায় মোটামুটি একটি হাওয়া পাওয়া গেছে। আমি হাওয়া শব্দটা এই কারণে বললাম যে পরিষ্কার না, যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই যাতে করে তার উপরে দেয়া ফাঁসির দণ্ডাদেশ, মানে মৃত্যু দণ্ডাদেশ প্রত্যাহারে সরকার কোনো না কোনো কৌশলে একটা অবস্থান নেয়,
সেটার একটা অগ্রগতি কিছু একটা হয়েছে, ভারতের কোন একটা গণমাধ্যমে এরকম একটা খবর আছে। এই অগ্রগতিটুক সম্পর্কে আপনার কোনো ধারণা বা আপনি কিছু জানেন কিনা? না, আমি যেটা জানি যে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যেটা বলেছেন, এবং আপনি ভেবে দেখুন যে ভদ্রলোক ভারতে এসেও ঢুকতে পারেননি তার ভিসার জটিলতার কারণে। তিনি যেখানে শেখ হাসিনা সেই ভারতেই আছেন। তারপরেও তিনি বলছেন যে ওই সাকিবই হোক আর হাসিনাই হোক, তারা সর্বোচ্চ নিরাপত্তা পাবেন এবং তারা বিচারের মুখোমুখি হবেন। তার মানে নতুন বিচারের মুখোমুখি হবেন, এটা তার কথা থেকেই বেরিয়ে আসছে। মানে পুরনো বিচারটা তাহলে মানে আর থাকছে না, অর্থাৎ সেই ফাঁসির আদেশটা থাকছে না। তারপরে তো গেল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্স এর জন্য কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে যে, যেটা আমি পরবর্তীকালে শুনেছি, সেটা হচ্ছে যে আগে শুনি সেটা হচ্ছে যে যখন শেখ হাসিনা চলে আসেন তার সেই ভারতে ইউনূস যে দায়িত্ব নেন, সেই সময় একটা ধারণা ছিল, যে ধারণা ছিল ভারত সরকারের, যে বোধহয় একটা জাতীয় সরকার বা সর্বসম্মতি সকল দলের একটা সরকার তৈরি হতে পারে। তারপরে একটা নির্বাচন হবে। কিন্তু দেখা গেল সেখানে আওয়ামী লীগকে তো ডাকাই হলো না। পরবর্তীকালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এমনকি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরেও একটা ধারণা ছিল, নির্বাচনের সময় না, তারপরেও একটা ধারণা তৈরি করে হয়েছিল যে বোধহয় তারেক রহমান সরকার একটা ইনক্লুসিভ পলিটিক্স করবেন। এবং বাংলাদেশে আমি যদি বলছি আপনার, জঙ্গিদের প্রভাব যদি বাড়তে থাকে এবং জামায়াতের যে কারণে তাদের প্রভাব যে বেড়ে গিয়েছিল, তার একমাত্র মানে বিরোধী এবং তাকে প্রশমন করতে পারে যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে আওয়ামী লীগ। এটা বিএনপির জন্য আওয়ামী লীগ একটা, আমি বলব যে রক্ষা কবচ হয়ে দাঁড়াতে পারে। জি। হবে কি হবে আমি না আমি জানি না। কোনো ব্যাক চ্যানেল আলোচনা চলছে কিনা বলতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে এতে সব রকম সিগন্যাল যেগুলো আসছে, সেই সিগন্যালেতে এটা পরিষ্কার, কারণ শেখ হাসিনা বলেছেন তিনি গিয়ে ক্ষমতা দখলের জন্য যাচ্ছেন না। তিনি রাজনীতির কথাও বলেন। তিনি বলেছেন আমি নিপীড়িত কষ্টে আছে মানুষ, তার পাশে দাঁড়াতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলব। সেই গণতন্ত্র কি? তিনি তিনি বলেছেন একটা রিকনসিলিয়েশন। এক্স্যাক্টলি। রিকনসিলিয়েশন, সংঘাত বলেননি। তিনি বলেছেন আমি দেখে নেবো, আবার গিয়ে তারেক রহমানকে দেখে নেবো, এরকম কথা বলেনি। তিনি বলেছেন তার সঙ্গে আমি আলোচনায় আসতে চাই। কার্যত এই বার্তা দিয়েছে। এখন এটার উপরে তো বল তো এখন বিএনপির কোর্টে। ফলে ভারতে যদি শেষ পর্যন্ত তারেক রহমান সত্যি আসেন, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথাবার্তা হয়। অবশ্যই যেহেতু শেখ হাসিনা এখন একটা বিষয় এবং বাংলাদেশ সরকার শেখ হাসিনা বিষয়টাকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অন্যতম মাপকাঠি হিসেবে তারা দাঁড় করাচ্ছেন। ফলে শেখ হাসিনা বিষয়ে তো আলোচনা করতেই হবে। সে আলোচনা হবে। তার সমাধান যেটা বলেছেন দীনেশ ত্রিবেদী বারবার, সেটা হচ্ছে যে আলোচনার টেবিলে বসলেই সব সমস্যার সমাধান করা যায়। মানে কোনো সমাধান সূত্র হয়তো ভারতের হাতে আছে। সেটা একমাত্র তারেক রহমানকেই তিনি বলতে পারেন। ফলে সেই বৈঠকটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যদি সেটা ঘটে। জি। তার মানে আমি শেষ করছি এইটুকু আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জেনে, তার মানে এখনো যে দৌড়ঝাঁপের প্রক্রিয়া শেষ হয়নি, এখনো চলছে। আগামী হয়তো সপ্তাহখানেকের মধ্যে আরো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, এমনটাই আপনি দেখছেন। আমার মনে হয় না সপ্তাহখানেক তো বটেই। কারণ এর মধ্যে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন আছে। সেই সময়টা তো অন্যরকম পরিচালনা। ১৪ তারিখ পর্যন্ত যেহেতু দীনেশ ত্রিবেদী আছেন এখানে, ফলে দীনেশ ত্রিবেদী আর কার সঙ্গে দেখা করেন, সেটা জি। দেখার অপেক্ষায় থাকলে আমরা বুঝবো। তারপরে যদি জানা যায় যে পররাষ্ট্র সচিব ঢাকা যাচ্ছেন, তাহলে নিশ্চিত হওয়া যায় যে একটা কিছু